নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর প্রধান ভূমিরূপ এর দ্বিতীয় অংশ আজকে পড়াবো। ভূগোল কথায় আমি শেখ রুমানা ইসলাম। আজকের বিষয় পর্বত। আমরা ভূমিরূপের যে প্রধান ভাগগুলো পেয়েছি, পর্বত, মালভূমি এবং সমভূমি, তার প্রথম অংশ পর্বত, সেই সম্পর্কে আজ বিস্তারিত জানব। প্রথমেই জেনে নিই পর্বত কাকে বলে। পর্বত হলো সুউচ্চ, খাড়া ঢাল বিশিষ্ট, অসংখ্য শৃঙ্গযুক্ত, বন্ধুর এবং সুবিস্তৃত অঞ্চল জুড়ে অবস্থিত শিলাময় ভূমিরূপকেই পর্বত বলে। এর উচ্চতা হবে সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 মিটারের বেশি এবং আপেক্ষিক উচ্চতা অধিক হয়। মোট স্থলভাগের এটা 17% হলো পর্বত। উদাহরণ কী? উদাহরণ আছে, ধরো হিমালয়, আল্পস, রকি, আন্দিজ, আরাবল্লী, সাতপুরা, সহ্যাদ্রি, আরাকানিয়ামা, অ্যাপালেশিয়ান, ইউরাল, এগুলো সবই হচ্ছে পর্বতের উদাহরণ। এরপরে যদি বৈশিষ্ট্য দেখতে চাই, এই পর্বতগুলোর বৈশিষ্ট্য কি থাকবে। প্রথমেই আসবো উচ্চতায়। উচ্চতায় কি হলো? পর্বত সুউচ্চ হবে। প্রথমেই বলেছি যে এর উচ্চতা হবে, গড় উচ্চতা 1000 মিটারের বেশি হবে। 2 নম্বর কি? আকৃতি। অধিকাংশ পর্বত শঙ্কুর মতো দেখতে হয়, তবে গম্বুজ ও চ্যাপ্টা আকৃতির পর্বতও দেখতে পাওয়া যায়। ঢাল, পর্বতের ভূমিরূপ খুবই খাড়া হবে, প্রায় 80 থেকে 90 ডিগ্রি এর ঢাল হবে, তবে অবশিষ্ট যে পর্বত আছে সেই পর্বতের ঢাল কিন্তু কম। শৃঙ্গ, এতে বহু সুউচ্চ শৃঙ্গ ও গভীর গিরিখাত থাকে। শৃঙ্গগুলো প্রায় বরফাবৃত থাকে, যেহেতু অনেক উঁচুতে অবস্থিত হয় সেই জন্য শৃঙ্গগুলো সবই বরফাবৃত থাকে। বন্ধুরতা, এর ভূভাগ অত্যন্ত বন্ধুর, অর্থাৎ খুবই উঁচু নিচু। তোমরা ছবিতেও দেখতে পাচ্ছ যে পর্বতের খুবই উঁচু নিচু জায়গা। এই হলো এর বৈশিষ্ট্য। এরপর আসবো শ্রেণীবিভাগ। উৎপত্তি ও গঠন অনুসারে পৃথিবীতে যত পর্বত আছে সেগুলোকে আমরা 4টি ভাগে ভাগ করি। কি? ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, অবশিষ্ট পর্বত এবং সঞ্চয়জাত পর্বত বা আগ্নেয় পর্বত। এরপরে আসছি এই যে টার্মগুলো, আমরা আগে একটু এই কিছুক্ষণ পড়তে যে টার্মগুলো পেলাম সে টার্মগুলো একটু দেখে নিই, যেগুলো কাকে কি বলে। হ্যাঁ, পাহাড় বলেছি। পাহাড় হচ্ছে পর্বতের থেকে কম উঁচু এবং অল্প দূর বিস্তৃত শিলাময় ভূমিরূপকে পাহাড় বলে। এর উচ্চতা 500 থেকে 1000 মিটারের মতো হয়, 300 থেকে 1000 মিটারের মতো হয়। পাহাড় হলো পর্বতের একটা ক্ষুদ্র প্রতিরূপ, যেমন শুশুনিয়া, অযোধ্যা, পাঞ্চেত, গারো, খাসি, জয়ন্তিয়া। এর মধ্যে প্রথম শুশুনিয়া, অযোধ্যা হচ্ছে পশ্চিমবঙ্গের পাহাড়, তোমরা অনেকেই হয়তো বেড়াতে গেছো। শৈলশিরা হলো অপেক্ষাকৃত দীর্ঘ ও সংকীর্ণ পর্বত বা পাহাড়কে শৈলশিরা বলে, যেমন শিবালিক, সিঙ্গলীলা, দার্জিলিং। পর্বতমালা বা পর্বতশ্রেণী, একই যুগে সৃষ্ট একাধিক পর্বত বা শৈলশিরা যদি পরস্পরের সমান্তরালভাবে বা সরলরেখায় বহুদূর বিস্তৃত হয়ে অবস্থান করে তাকে পর্বত শ্রেণী বলে, যেমন হচ্ছে হিমালয়, আল্পস, রকি, আন্দিজ। পর্বত বিন্যাস, একই যুগে সৃষ্ট বিভিন্ন পর্বতমালা পরস্পর অবস্থান করলে তাকে পর্বত বিন্যাস বলে। পর্বত শৃঙ্খল, একটি অঞ্চলে বিভিন্ন যুগে সৃষ্ট একাধিক পর্বতশ্রেণী বা শৈলশিরা বিভিন্ন দিকে প্রসারিত হলে তাকে কর্ডিলেরা বা পর্বত শৃঙ্খল বলে, যেমন মধ্য এশিয়ার কর্ডিলেরা। এই 4টে যে টার্ম, শৈলশিরা, পর্বতমালা বা পর্বতশ্রেণী, পর্বত বিন্যাস এবং পর্বত শৃঙ্খল, এটা কিন্তু একদম যদি বোঝার জন্য দেখো যে ছোট থেকে বড়, মানে প্রথম হচ্ছে কি যে কতগুলো পর্বত নিয়ে হচ্ছে শৈলশিরা, কতগুলো শৈলশিরা নিয়ে হচ্ছে পর্বত বিন্যাস, এবং কতগুলো পর্বত বিন্যাস নিয়ে হচ্ছে কিন্তু পর্বত শৃঙ্খল। এখানে একটা খুব ভালো উদাহরণ দেওয়া যায়। ধরো একটা ফুলের মধ্যে কি থাকে? পাপড়ি থাকে। তাহলে একটা পর্বত যদি আমি পাপড়ি ধরি, তাহলে অনেকগুলো পাপড়ি নিয়ে কি হলো? তাহলে ফুল হয়। তাহলে সেটা অনেকগুলো পর্বত নিয়ে হলো শৈলশিরা। অনেকগুলো শৈলশিরা নিয়ে কি হচ্ছে? এখানে পর্বত বিন্যাস তৈরি হচ্ছে। তাহলে সেখানে কি হচ্ছে? দেখো, অনেকগুলো ফুলকে কাছাকাছি গাঁথলে কি হয়? সেটা মালা হয়। তো সেটাই হচ্ছে পর্বতমালা।
এবং পর্বত শৃঙ্খল কি না, পর্বত শৃঙ্খল হচ্ছে যে অনেকগুলো মালা যদি ধরো দোকানে রাখা হয় তাহলে কী হচ্ছে ফুলের দোকান, ঠিক সেরকম করে এটা হয়েছে পর্বত শৃঙ্খল। তাহলে বোঝা গেল ব্যাপারটা কী হলো। এরপর আছে দেখো পর্বত শৃঙ্গ, এটা সবাই জানো পর্বত শৃঙ্গ কাকে বলে। পর্বতের চূড়া যেটা সব থেকে উঁচু অংশ হয়ে থাকে, মোচার মতন দেখতে হয়, তাকে বলা হয় পর্বত শৃঙ্গ। এটা খুবই ছুঁচালো হয়, খাড়া ঢালযুক্ত হয়, এবং এটা যদি ভঙ্গিল পর্বত হয় বা অনেক উঁচু পর্বত হয় তাহলে তার মাথা বরফাবৃত হয়ে থাকবে। যেমন এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, সান্দাকফু, হ্যাঁ, নন্দা দেবী, অন্নপূর্ণা, কেটু, এগুলো হচ্ছে সবই পর্বতশৃঙ্গের উদাহরণ। এরপর আসি পর্বত গ্রন্থি কী। পর্বত গ্রন্থি হলো একটা উচ্চভূমি, যে উচ্চভূমি থেকে অসংখ্য পর্বত বিভিন্ন দিক থেকে এসে মিলিত হয় অথবা সেখান থেকে বেরিয়ে যায়, মানে দুটোই বলা যেতে পারে। যে তোমার দেখে মনে হবে যে সেই অঞ্চলে তোমার পর্বত এসে মিলিত হচ্ছে, অথবা মনে হতে পারে যে এখান থেকেই পর্বতগুলোর সৃষ্টি হয়েছে, তাকে বলা হচ্ছে পর্বত গ্রন্থি। আমাদের এশিয়া মহাদেশের দুটো পর্বত গ্রন্থি আছে, একটা হচ্ছে পামির, যেখান থেকে হিমালয়, কারাকোরাম, আলতেনতাগ, হিন্দুকুশ, সুলেমান এগুলো বেরিয়েছে, এবং অপর একটি গ্রন্থি হচ্ছে আর্মেনীয় গ্রন্থি, সেটা হচ্ছে তোমার ওই ভূমধ্যসাগরের পাড়ে এই অঞ্চলে অবস্থিত, সেখান থেকে আবার টরাস, পন্ডিক এগুলো বেরিয়ে হয়েছে। যাই হোক, তাহলে আমরা এই টার্মগুলো বুঝলাম, বিশেষ কথার টার্মগুলো বুঝলাম। এরপর আসি পাহাড় ও পর্বতের পার্থক্য কোথায়। ছবিটি দেখো, ছবিটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোনটা পাহাড় এবং কোনটা পর্বত। যেটা বরফাবৃত আছে সেটা হচ্ছে পর্বত, এবং যেটি তোমার কোনো গাছপালা নেই, একদম ইয়েলো কালারে বা ব্রাউন কালারে দেখানো আছে, সেটা হচ্ছে পাহাড়। তাহলে এর আকৃতি দেখেই কী বোঝা যাচ্ছে যে পর্বত হচ্ছে অনেক উঁচু এবং পাহাড় হচ্ছে অনেকটাই তুলনামূলকভাবে এর উচ্চতা অনেক কম। তাহলে এখানে উচ্চতা বলে দিতে হবে যে পর্বতের উচ্চতা 1000 মিটারের বেশি হবে এবং পাহাড়ের উচ্চতা 1000 মিটারের কম হবে। বিস্তার কি, পর্বত সুবিস্তৃত অঞ্চল জুড়ে অবস্থান করে, কিন্তু পাহাড় কী করে, বিস্তারটা অনেকটাই কম। বন্ধুরতা, এর ভূভাগ অত্যন্ত বন্ধুর, অর্থাৎ খুবই উঁচু নিচু হয় পর্বতের, কিন্তু পাহাড়ের বন্ধুরতা কিন্তু অনেক কম। ঢালের দিক থেকেও দেখা যাচ্ছে পর্বতের ঢাল কিন্তু অনেক বেশি এবং পাহাড়ের ঢাল কম। ঠিক আছে, এগুলো হচ্ছে পাহাড় এবং পর্বতের পার্থক্য। আচ্ছা, এরপরে আমরা আসি যে পর্বতকে আমরা 4টে যে ভাগে ভাগ করলাম, সেই ভাগটার মধ্যে প্রথম ভাগটা নিয়ে আজকে কিন্তু বিস্তারিত আলোচনা হবে। এই বিস্তারিত আলোচনায় প্রথমে দেখে নিই যে ভঙ্গিল পর্বত কাকে বলে। ভঙ্গিল পর্বত কাকে বলে বলতে গেলে প্রথমে বলা হয় যে গিরিজনী আলোড়নের ফলে আনুভূমিক পার্শ্বচাপের প্রভাবে পাললিক শিলায় ঢেউয়ের মতন ভাঁজ পড়ে যে সুউচ্চ ও সুবিস্তৃত পর্বত সৃষ্টি হয় তাকে এই ভঙ্গিল বা ভাঁজ পর্বত বলে। এই ভঙ্গিল কথাটা এসছে ভাঁজ থেকে। তাহলে যে শিলাতে ভাঁজ পড়ছে সেই ভাঁজ পড়ে কী হচ্ছে, কোন শিলায় ভাঁজ পড়ে, পাললিক শিলায় ভাঁজ পড়ে। ভাঁজ পড়ে কী হচ্ছে, বিস্তৃত অঞ্চল জুড়ে এটা উত্থিত হচ্ছে এবং অনেকটা অঞ্চল জুড়ে এটা বিস্তার হয়ে থাকে। একে আমরা ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত বলি। তো এটা যদি আমরা শ্রেণীবিভাগ করি, পৃথিবীতে যে পর্বতগুলো দেখা গেছে, ভঙ্গিল পর্বতগুলো দেখা গেছে, তাদের কোন সময় উৎপত্তি হচ্ছে সেই অনুযায়ী আমরা পর্বতকে দুটো ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে নবীন ভঙ্গিল পর্বতমালা এবং একটা হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বতমালা। ছবিটি ভালো করে লক্ষ্য করো, তাহলে এর পার্থক্যটা কিন্তু আরও ভালো করে বুঝতে পারবে। যাই হোক, আমি নবীন ভঙ্গিল পর্বতমালা সম্পর্কে বলছি। নবীন ভঙ্গিল পর্বতমালাকে যেগুলো বলা হয় সেগুলো হলো টারশিয়ারি যুগে সৃষ্ট। টারশিয়ারি যুগটা কখন না, এখন থেকে 5 থেকে 8 কোটি বছর আগে টারশিয়ারি যুগে যে ভঙ্গিল পর্বতমালার সৃষ্টি হয়েছিল তাকেই বলা হচ্ছে নবীন ভঙ্গিল পর্বতমালা। এগুলোকে আবার আল্পীয় গিরিক্রমের পর্বতও বলা হয়ে থাকে। পৃথিবীতে সর্বশেষ গঠিত পর্বত এবং পর্বতের গঠন কাজ এখনও চলছে, উচ্চতা ক্রমশ বাড়ছে, এগুলো হচ্ছে সবই আল্পীয় গিরিক্রমের অন্তর্গত। মানে সেই হিসাবে ধরতে গেলে হিমালয়, আল্পস, রকি এদের কিন্তু উচ্চতা এখনও বাড়ছে এবং এখানে এখনও পর্বত গঠনের কাজ চলছে। এর উদাহরণ হিসেবে বলা যায় যে এশিয়া মহাদেশের হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি এবং দক্ষিণ আমেরিকার আন্দিজ এ হচ্ছে তোমার নবীন ভঙ্গিল পর্বতমালার অন্তর্গত। প্রাচীন ভঙ্গিল পর্বতমালা কি না, 22 থেকে 60 কোটি বছর আগে প্যালিওজোইক ও প্রিক্যাম্বিয়ান মহাযুগে সৃষ্ট ভঙ্গিল পর্বতকেই প্রাচীন ভঙ্গিল পর্বত বলে। পর্বত গঠন কাজ পুরোপুরি কিন্তু বন্ধ। নগ্নিভবন এবং ক্ষয়ীভবন হওয়ার জন্য এর উচ্চতা কিন্তু ক্রমশ কমছে। ছবি দেখেই বুঝতে পারছো এর ঢাল এবং শৃঙ্গ এগুলো সবই ভোঁতা হয়ে গেছে, ঢালও অনেকটা বেড়ে গেছে। যে জায়গায় নবীন ভঙ্গিল পর্বতমালার ঢাল কিন্তু অনেকটাই বেশি।
উদাহরণ হিসেবে বলা যায় যে আরাবল্লী, ব্রিটেনের বোকন, রেকিন, মেলভার্ন, চার্টউইড পর্বত, এগুলো স্কটল্যান্ডের স্ক্যান্ডিনেভিয়ান পর্বত, ইউরোপের অ্যালপাইন ও গ্র্যাম্পিয়ান, উত্তর আমেরিকার অ্যাপালেশিয়ান, অস্ট্রেলিয়ার গ্রেট ডিভাইডিং রেঞ্জ, এগুলো সবই প্রাচীন ভঙ্গিল পর্বতমালার উদাহরণ। এইগুলোই কিন্তু, এই উদাহরণগুলোই আমরা আবার পরে দেখবে অবশিষ্ট পর্বত হিসেবে এগুলোকে পড়ব। অবশিষ্ট পর্বত শুধুমাত্র যে ভঙ্গিল পর্বত থেকে সৃষ্টি হলো তা কিন্তু নয়, অন্যান্য পর্বত থেকেও কিন্তু অবশিষ্ট পর্বত সৃষ্টি হয়, কিন্তু এই উদাহরণগুলো আমরা ওখানেও পাবো। ঠিক আছে, তাহলে এর পার্থক্যটা তোমরা খুব ভালোভাবে করতে পারবে। আশা করি এটা পার্থক্যটা করে করে আমাকে দেখাবে। এরপর আসি যে বৈশিষ্ট্য। ভঙ্গিল পর্বতটা পড়লাম, ভঙ্গিল পর্বতে কী কী বৈশিষ্ট্য থাকলে আমরা ভঙ্গিল পর্বত বলবো। প্রথমেই থাকবে ভাঁজ ও চ্যুতি এবং স্তর। যেহেতু পাললিক শিলা কী হয়, স্তরে স্তরে সঞ্চিত হয়, তাই এর মধ্যে স্তর দেখতে পাবো। এবং পাললিক শিলা নরম হওয়ার জন্যই, আনুভূমিক পার্শ্বচাপের জন্য এই শিলাতে ভাঁজ পড়ে। এই ভাঁজ পড়ে শুধুমাত্র সংকোচন বল ক্রিয়া করে তা নয়, তার সঙ্গে সঙ্গে কী হয় না, আমরা বিপরীতমুখী আমাদের আনুভূমিক বলও ক্রিয়া করে, যেটা আমরা আগেই পড়েছি গিরিজনী আলোড়নের ক্ষেত্রে। তাহলে এখানে গিরিজনী আলোড়নের প্রভাবে এই ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। সেখানে যেখানে সংকোচন হবে সেখানে ভাঁজ হবে, এবং যেখানে বলের পীড়ন হবে সেখানে টান হয়ে ফাটল সৃষ্টি হবে বা চ্যুতি হবে। এই জন্য আমরা কি হয় দেখব যে ভঙ্গিল পর্বতে স্তর, ভাঁজ এবং চ্যুতি দেখতে পাবো। এবার এই যে ভাঁজগুলোকেও আবার বিভিন্ন নামকরণ করা হয়ে থাকে, আবার তোমার চ্যুতিকেও আবার বিভিন্ন ধরনের নামকরণ করা হয়ে থাকে। তো কিছু ভাঁজের নাম আমি বলছি: প্রতিসম, অপ্রতিসম ভাঁজ, রিকাম্বেন্ট ভাঁজ, ওভারথাস ভাঁজ, ন্যাপ ভাঁজ ইত্যাদি। ঠিক আছে, এরপর আসছে যে এখানে কি দেখতে পাবো, কোন শিলা দেখতে পাবো। ভঙ্গিল পর্বতে মূলত পাললিক শিলা দ্বারা গঠিত হয়, কিন্তু কিছু ক্ষেত্রে, বহু ক্ষেত্রেই দেখা যায় যে উদ্বেদী আগ্নেয় শিলার অনুপ্রবেশ ঘটছে। এখান থেকে আমি একটা কোশ্চেন দেবো পরে, পরে এই জায়গাটা খুব ভালো করে একটু মাথায় রাখো যে কেন এখানে অন্যান্য শিলার অনুপ্রবেশ কেন ঘটছে, উদ্বেদী আগ্নেয় শিলার কেন প্রবেশটা ঘটলো। প্রবল চাপ ও তাপে পাললিক ও আগ্নেয় শিলা থেকে সৃষ্ট রূপান্তরিত শিলারও লক্ষ্য করা যায়, অবস্থান লক্ষ্য করা যায়। তাহলে কী হলো, প্রাথমিক শিলা হচ্ছে পাললিক শিলা, সেখানে আমরা উদ্বেদী আগ্নেয় শিলা দেখতে পাচ্ছি, এবং উদ্বেদী আগ্নেয় শিলাটা কিন্তু আবার পরবর্তীকালে প্রচুর চাপ এবং তাপের ফলে রূপান্তরিত শিলায় পরিণত হচ্ছে। এরপর আসছে পয়েন্ট বিশালত্ব। ছবিটা দেখেই বুঝতে পারছো যে বিশাল এলাকা জুড়ে অবস্থান করছে। সমস্ত পর্বতের মধ্যে ভঙ্গিল পর্বতের উচ্চতার বিস্তার সবথেকে বেশি, এবং উচ্চতা ক্রমশ বৃদ্ধি পায়। এই পর্বত সুউচ্চ, বড়পাবিত্র, শৃঙ্গ ও ঊর্ধ্বভঙ্গ ও গিরিখাত বা অধভঙ্গের পাশাপাশি অবস্থান করে। প্রস্থের চেয়ে দৈর্ঘ্য বিস্তার অনেক বেশি হয়। দেখেই বুঝতে পারছো যে এর বিশালত্বটা। এরপরে পয়েন্ট আসছি জীবাশ্ম। অগভীর সমুদ্রগর্ভে থেকে উৎক্ষিপ্ত হওয়ায় এতে প্রাচীন জীবের জীবাশ্ম, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান মেলে। ছবিতে দেখো যে জীবাশ্মের ছবিগুলো দেওয়া আছে, তার নিচে একটা আবার ছবি দেওয়া আছে, সেখানে স্তর, বিভিন্ন যে স্তরগুলো পড়েছে পাললিক শিলার স্তর, তার মধ্যে কী হচ্ছে, জীবদেহ চাপা পড়ে গেছে। এই চাপা পড়ে যাওয়ার ফলে এই জীবদেহ যখন কি হয়, পুরো কঠিন শিলায় পরিণত হয়, এবং মানে একদম জীবদেহটা থাকবে অথচ কঠিন হয়ে যাবে, তাকেই বলা হচ্ছে জীবাশ্ম। ঠিক আছে, এইভাবে জীবাশ্ম তৈরি হয়। এটা পৃথিবীর দুর্বল অংশ। কেন দুর্বল অংশ না, এটা 5 সীমানা বরাবর অবস্থান করে, বা 5 সীমানায় এর তৈরি হয় বলে এবং প্রবল পার্শ্বচাপের জন্য এই নবীন ভঙ্গিল পর্বতমালা তৈরি হওয়ার জন্য এখানে কিন্তু এটা হচ্ছে দুর্বল অংশ। যেমন হচ্ছে জামা কাপড়ে দুটো পার্টকে যদি সেলাই করা হয়, তাহলে সবথেকে দুর্বল অংশ কোনটা, যে পার্টটা সেলাই করা হলো সেই পার্টটা, সেখানে ধরে টান মারলেই ছিঁড়ে যেতে পারে, সেই রকমই। এরপরে আসছি যে আমরা ধরো একটা ভৌগোলিক ব্যাখ্যা, যে আগের পয়েন্টটা বললাম যে জীবাশ্ম কেন দেখতে পাওয়া যায় না, মহীখাত তত্ত্ব ও পাত সংস্থান তত্ত্ব অনুসারে সমুদ্রগর্ভে সঞ্চিত পাললিক শিলাস্তর পার্শ্বচাপে ভাঁজ পড়ে উত্থিত হয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে। সমুদ্র তলদেশে একটির পর একটি পলিস্তর জমা হওয়ার জন্য পলিস্তরের মধ্যে মৃত প্রাণীগুলো চাপা পড়ে যায়, ফলে কী হয়, সেগুলোই প্রস্তুত হয়ে জীবাশ্মে পরিণত হয়।
এবার আর একটা কথা যে দুর্বল অংশ কেন, এখানে দুর্বল অংশ হওয়ার জন্য কি হয়, দুর্বল অংশ হওয়ার জন্য এখানে কিন্তু ভূমিকম্প প্রবণ অঞ্চল হয়। কেন না, তার 3-4টে কারণ আছে। একটা হচ্ছে যে পাত সঞ্চালন তত্ত্ব অনুসারে এখানে দুটো পাত মুখোমুখি সংঘর্ষ করে, তার ফলে সেখানে আলোড়ন হয়, আর আলোড়ন হলেই সেখানে কি হবে, ভূমিকম্প হবে। 2 নম্বর হচ্ছে এটাকে ধারাবাহিক গঠন, মানে একটা কন্টিনিউয়াস প্রসেস চলছে, সবসময় পাত দুটো পরস্পরকে সংঘর্ষ করে যাচ্ছে, সংঘর্ষ থাকার জন্য কী হচ্ছে, সেই অঞ্চলে দুর্বল হয়ে যাচ্ছে এবং সেই জায়গাটা আলোড়ন সৃষ্টি হচ্ছে। 3 হচ্ছে যে সমস্থিতিক ভারসাম্য, সমুদ্রের তলদেশ থেকে এই যে উত্থান হলো এত বড় একটা পর্বত, সে তো ব্যালেন্স রাখার চেষ্টা করবে, সে ব্যালেন্স রাখার জন্য কি হয় না, নিজেও কিন্তু এখানে একটা আলোড়নের সৃষ্টি হয়, এই আলোড়নের জন্যই এখানে ভূমিকম্প হয়। এবং 4 নম্বর হচ্ছে যে ভূমিধস এবং ভূমিকম্পের সম্ভাবনা হয়। এখানে বড় বড় পাথর হওয়ার জন্য এবং ঢাল বেশি থাকার জন্য কি হয়, অনেক সময় তোমার ভূমিধস হয়, এবং ভূমিধসের ফলেও ভূমিকম্প হয়। আবার অনেক সময় ভূমিকম্পের জন্যও কী হয় না, ভূমিধস হয়। আবার ওপর থেকে পর্বতের যে মাথার শৃঙ্গতে বরফ থাকে বা হিমবাহ থেকে, সেই হিমানি সম্পদ ঘটার জন্য কিন্তু ভূমিকম্প হয়ে থাকে। এরপর আসবো ভঙ্গিল পর্বতের উৎপত্তি পাত সংস্থান তত্ত্ব অনুযায়ী। পাত সংস্থান তত্ত্ব অনুযায়ী ভঙ্গিল পর্বতের উৎপত্তির ক্ষেত্রে বলা যায় যে প্রথম পাত কথাটার বলেন যে তুজো উইলসন সর্বপ্রথম পাত এবং পাত সংস্থান কথাটা ব্যবহার করেন। তিনি ব্যবহার করলেও আধুনিক পাত সংস্থান তত্ত্বের জনক বলা হয় জ্যাভিয়ার লা পিচোকে। উনি এই কথা, ওনাকে জনক বলে, উনি ভালো ব্যাখ্যা দিয়েছিলেন। এছাড়াও কিন্তু একজন জনক হলেও কিন্তু আরও অন্যান্য যে সমস্ত ভূবিজ্ঞানীরা ছিলেন তারা কিন্তু এটার সাপোর্টার ছিলেন। তারা কে না, তুজো উইলসন, ম্যাকেনজি, পার্কার, মর্গান, এরা কিন্তু এই তত্ত্বের মানে ভালো রকম সাপোর্টার। ওনাদের ব্যাখ্যা ছাড়া কিন্তু অন্যান্য এই পাত সংস্থান তত্ত্বটা দাঁড়াতো না। এটা 1960-এর দশকে এই তত্ত্বটা আসে এবং এই তত্ত্বটা এতটাই রেলিভেন্ট যে কোনো ভূমিরূপকে এই পাত সংস্থান তত্ত্ব দ্বারা কিন্তু তার ব্যাখ্যা দেওয়া যায় এবং সেই ব্যাখ্যা খুবই গ্রহণযোগ্য হয়। যাই হোক, এই পাত সংস্থান তত্ত্বের যে মূল বক্তব্য, সেই মূল বক্তব্য অনুযায়ী আমরা দেখে নিই যে কতগুলো পাত, কঠিন ভূত্বক বিভিন্ন আয়তনের কতগুলো খণ্ডে বা পাতে বিভক্ত, মানে পুরো যে পৃথিবীর ওপরে যে স্তরটা সেটাকে আমরা ভূত্বক নামে চিনি, সেটা হচ্ছে কতগুলো খণ্ডে বিভক্ত, এবং খণ্ডগুলো দেখতে পাচ্ছ ছবিতে, সেই খণ্ডগুলো বিভক্ত। সেই অনুযায়ী দেখা যায় কি যে পৃথিবীতে মোট 7টা বড় পাত, 8টা মধ্যবর্তী পাত, মাঝারি পাত এবং 20টা ছোট পাত আছে এবং অসংখ্য আরও ছোট ছোট পাত আছে। এই 7টা প্রধান পাত কী কী ছবিতে দেখে নাও, একটু মিলিয়ে নাও। হচ্ছে ইউরেশীয় পাত, আফ্রিকা পাত, ইন্দো অস্ট্রেলিয়া পাত, আন্টার্কটিকা পাত, উত্তর আমেরিকা পাত, দক্ষিণ আমেরিকা পাত এবং প্রশান্ত মহাসাগরীয় পাত। এর মধ্যে উল্লেখযোগ্য যে প্রশান্ত মহাসাগরীয় পাতটা সম্পূর্ণ রূপে সমুদ্র অঞ্চল, বাকি সবগুলোই দেখো কোনো না কোনো জায়গায় মহাদেশ এবং সমুদ্র আছেই, কিন্তু প্রশান্ত মহাসাগরীয় পাতটা হচ্ছে সম্পূর্ণরূপে তোমার সামুদ্রিক অঞ্চল। এই পাতগুলো ভূপৃষ্ঠ থেকে 70 থেকে 150 কিমি গভীর, এর চ্যুতিরেখা দ্বারা পরস্পর বিচ্ছিন্ন। 2 নম্বর হচ্ছে যে পাতের সঞ্চালনের কারণ। পাত সঞ্চালনের কারণ হিসেবে বলা যায় পাতগুলো অ্যাস্ট্রোস্ফিয়ারের সান্দ্র ম্যাগমার ওপর ভেসে রয়েছে। ম্যাগমার পরিচলন স্রোতের জন্য এই পাতগুলো সর্বদা গতিশীল। দেখতেই পাচ্ছ যে নিচে দিকে যাচ্ছে, নিচে থেকে একটা পাত উঠছে। যে বিষয় নিয়ে আমরা বলছিলাম যে পাতের সঞ্চালনের কারণ, সেখানে 3টে কারণ বলা হয়েছে। যে পরিচালন স্রোত, যেটা ভূগর্ভের নিচে থেকে দেখো এইভাবে সৃষ্টি হয়, এটাকে বলা হয় পরিচালন স্রোত। এবং যেখানে এটা উঠছে, যেখানে পরিচালন স্রোতটা উঠছে সেই জায়গায় পাতটা দুদিকে ভাগ হয়ে বিভক্ত হয়ে যাচ্ছে এবং যে জায়গায় নামছে সেই জায়গায় পাতটা নেমে যাচ্ছে, এটা হচ্ছে পরিচালন স্রোত। এর জন্য পাতগুলো সঞ্চালিত হয়। 2 নম্বর হচ্ছে যে আর যে কারণে হয়ে থাকে,
আর যে কারণে হয়ে থাকে সেটা হচ্ছে যে সাবডাকশন মানে নিমজ্জিত পাতের কারণে যে জায়গায় পাতগুলো নামছে সেই জায়গায় এখানে ভারী হয়ে যায়। এই ভারী হয়ে যাওয়ার জন্য কি হয় না, পাতগুলোকে টানতে থাকে, টানার ফলেও কিন্তু পাতটা চলতে থাকে। আর 3 নম্বর হচ্ছে হটস্পট। দেখো পাতের মধ্যবর্তী জায়গাতেও কিন্তু এই ধরনের তোমার তোমার উদ্গীরণ হয়েছে। সেই উদ্গীরণ মানে কি, এই হটস্পটটা কি না, পাতের নিচেতে কোনো কোনো জায়গায় অতি তেজস্ক্রিয় পদার্থগুলো থাকার জন্য সেই পদার্থগুলো যখন ওপর দিকে উঠতে থাকে, তাপমাত্রা পেয়ে ওপর দিকে উঠতে থাকে, তখন তাকে বলা হচ্ছে যে প্লিউম। এই প্লিউমগুলো কী করে না, এই পাতেতে ধাক্কা মারে। এই ধাক্কা মারার জন্য কি হয় না, এই জায়গায় পাতগুলো তখন সরতে সরতে থাকে। ঠিক আছে, এই 3টে কারণের জন্য পাতের সঞ্চালন ঘটে। এরপরে আসবো আমরা পাত সীমানা ও তার বৈশিষ্ট্য। এই পাত সীমানাতে দেখো 3টে পাতের অংশ দেওয়া আছে। একটা হচ্ছে যে তোমার কনভার্জেন্ট, একটা হচ্ছে ডাইভার্জেন্ট এবং একটা হচ্ছে তোমার নিরপেক্ষ। মানে কনভার্জেন্ট মানে হচ্ছে যেখানে হচ্ছে পাতটা পরস্পরের সঙ্গে এসে মিশছে তাকে বলা হচ্ছে অভিসারী পাত সীমানা। যেমন হচ্ছে এইটাকে বলা হচ্ছে অভিসারী পাত সীমানা। এর সম্পর্কে আমরা বিস্তারিত জানি। অভিসারী পাত সীমানায় কী হয় না, দুটো পাত দুদিক থেকে এসে মেশে এবং যে পাতটি ভারী হয় সেই পাতটি হালকা পাতের নিচেতে চলে যায়। এবার নিচে চলে যাওয়ার জন্য কি হয় না, সেই জায়গায় আবার ভূগর্ভে যে মিশে যায় এবং ম্যাগমাতে পরিণত হয়। এই ভূগর্ভে পরিণত হয়। আচ্ছা, আমরা এরপর এই পাতটাকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে যে মহাদেশীয় পাত। এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে একটা তোমার ডান দিকের পাতটা হচ্ছে মহাদেশীয় পাত এবং বাঁ দিকের পাতটা হচ্ছে মহাসাগরীয় পাত। মহাসাগরীয় পাতটা আমরা জানি যে সীমা দ্বারা গঠিত হওয়ার জন্য এই পাতটা ভারী হয় এবং মহাদেশীয় পাতটা এখানে শিয়াল দ্বারা গঠিত হওয়ার জন্য এটা হালকা হয়। তাই কি হয় না, মহাসাগরীয় পাতটা মহাদেশীয় পাতের তুলনায় ভারী হওয়ার জন্য এটা নিচে প্রবেশ করে এবং এটা এই ক্ষেত্রে যেমন অভিসারী পাত হয়, আবার মহাদেশের ক্ষেত্রেও কিন্তু দুটো পাত পরস্পরের সম্মুখীন হতে পারে। সেক্ষেত্রে অভিসারী পাতটা এইভাবে কাজ করে। আচ্ছা, এরপরে আসছি আমরা প্রতিসারী পাত সীমানা। প্রতিসারী পাত সীমানায় কী হয়, প্রতিসারী পাত সীমানাতে দুটো পাত দুদিকে চলে যায়। যেমন ধরো সমুদ্রের মাঝখানে দেখতে পাচ্ছ যে এই অঞ্চল বরাবর কী হচ্ছে, দুটো পাত দুদিকে সরে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে প্রতিসারী পাত সীমানায়। এই পাত সীমানায় যে আগ্নেয় অগ্নুদ্গমটা হচ্ছে সেটা কিন্তু খুবই আস্তে আস্তে একটা ফাটল বরাবর হয় এবং এর উচ্চতা কিন্তু খুব একটা বেশি হয় না। এখানে ছবিতে দেখতে পাচ্ছ যেটা মহাদেশের অঞ্চলে যেটা হয়েছে সেটা কিন্তু অগ্নুদ্গমটা কিন্তু অনেক বেশি হচ্ছে না, এখানে ধোঁয়া বেরোচ্ছে অনেকটা বেশি লাভা বেরিয়ে আসছে, কিন্তু এই জায়গায় খুবই কম। ঠিক আছে, এটা বলে প্রতিসারী পাত সীমানা। এরপরে আসছে দেখো যে নিরপেক্ষ পাত সীমানা। নিরপেক্ষ পাত সীমানা কোনটা? নিরপেক্ষ পাত সীমানা আছে এইখানে, যেখানে দুটো পাত পরস্পরের দিকে এগিয়েও যায় না আবার পেছিয়েও যায় না, দুটো পাত দুদিকে চলতে থাকে অথচ কোনো সংঘর্ষে লিপ্ত হয় না, তখন তাকে বলা হচ্ছে নিরপেক্ষ পাত সীমানা। এই পাত সীমানাতে সেইভাবে কোনো রকম ভূমিরূপ উল্লেখ করা যায় না, ভূমিকম্প হয় এবং খুব সামান্য পরিমাণে তোমার লাভা উদ্গীরণ হয় এবং সেটা ফাটল পাতে বা বিদার অগ্নুদ্গম, যেটাকে বাংলাতে বলা হয় বিদার অগ্নুদ্গম, এই ধরনের অগ্নুদ্গম হয়ে থাকে। এরপরে আমরা এরপরে আসছি আমরা যে অভিসারী পাত সীমানায় যেটা দেখলাম যে মহাদেশীয় পাত সীমানায় সেখানে কি হয় না, সেখানে কেমন ভঙ্গির পর্বত কীভাবে গঠিত হয়, এটা হিমালয় ও আল্পস, এটা এইভাবে গঠিত হয়েছে। হিমালয় ও আল্পস গঠিত হয়েছে এইভাবে। এখানে দুটো, একটা হচ্ছে ইউরেশীয় পাত, এই দিকটা হচ্ছে তোমার ইন্দো অস্ট্রেলিয়া পাত, এটা হচ্ছে ইউরেশীয় পাত। এই ইউরেশীয় পাতের এবং ইন্দো অস্ট্রেলীয় পাত এই মুখোমুখি, এই দুটো পাত যখন আলাদা আলাদা ছিল, আমি ছবিতে দেখাচ্ছি দেখো, যখন আলাদা আলাদা ছিল তখন মাঝের অংশটাতে একটা অগভীর সমুদ্র ছিল। এই অগভীর সমুদ্রটার নাম ছিল টেথিস। তো এই টেথিস সাগরে কি হয় না, দুই ল্যান্ডমাস থেকে দুই ভূভাগ থেকে কী হয় না, সমুদ্রতে তোমার ক্ষয়িত পদার্থগুলো এসে স্তরে স্তরে জমতে থাকে। এই স্তরে স্তরে জমতে জমতে কী হয় না, এখানে পাললিক শিলা
তৈরি করে। এবং দুটো পাত যখন দুদিকে সরে আসে তখন কি হয়, এই পলিস্তরে ভাঁজ খেয়ে তখন সেটা ওপরের দিকে উঠে যায়। এই পলিস্তরটা ভাঁজ খেয়ে থাকে, এই যে ভাঁজ খেয়ে তখন দেখো এটা কিন্তু পাশাপাশি চলে এসছে, কিন্তু এর মাঝে যে অংশটা সেটাই কিন্তু ওপর দিকে উঠে গেছে। এই যে ভূমি এখানে হিমালয় পর্বত দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওপর দিকে উঠে গেছে। এটা পুরোটাই থেটিস মহাসাগরের যে পাললিক শিলা, সেই পাললিক শিলা কিন্তু এই ওপর দিকে উঠে গেছে। ঠিক আছে, এইভাবে তোমার মহাদেশীয় পাত সীমানায় ভঙ্গির পর্বত গঠিত হয়েছে। এরপর আসবো আমরা মহাদেশ ও মহাসাগরীয় পাত সীমানায়। এখানে এইটা হচ্ছে তোমার মহাদেশ, এখানে হচ্ছে এটা মহাদেশ এবং এটা হচ্ছে মহাসাগরীয় পাত। আমরা আগেই যেমন বললাম মহাসাগরীয় পাতটা ভারী হওয়ার জন্য কী হয় না, মহাদেশের পাতের তুলনায় এটা ঢুকে যায়, এবং ঢুকে যাওয়ার সময় এটা যেহেতু গুরুমণ্ডলে প্রবেশ করে এবং ম্যাগমায় গলতে শুরু করে। এই গলতে শুরু করার জন্য দেখো এখানে কিন্তু কী হয়েছে না, ম্যাগমাগুলো ওপর দিকে উপরে উঠে যাচ্ছে, খুব তোমার হিটেড হওয়ার জন্য এটা ওপরে উঠে যাচ্ছে, এবং ভূত্বকের মধ্যে যে এখানে কী হচ্ছে, ম্যাগমা চেম্বার তৈরি করছে, এবং সেখানে যে ভলকানিক, এখানে সঙ্গে সঙ্গে যে এই অঞ্চলটাতে আগে যে অঞ্চলটাতে অগভীর সমুদ্র ছিল, সেই অগভীর সমুদ্রতে তোমার তো পাললিক শিলা জমে পাললিক শিলার স্তর গঠন করেছে, এবং সেটা ভাঁজ খেয়ে পর্বত গঠন করেছে। এই পর্বত গঠন করার সঙ্গে সঙ্গেও কিন্তু কী হচ্ছে না, এখানে ভলকানিক ইরাপশন হচ্ছে বা আগ্নেয় অগ্নুৎপাত ঘটছে। দেখো ব্যাপারটা আবারও বলছি যে এইখানে হচ্ছে এটা তোমার মহাদেশীয় পাত, এটা হচ্ছে মহাসাগরীয় পাত। এই মহাসাগরীয় মহাদেশীয় পাতের যে মধ্যবর্তী যে অঞ্চলটা, সেই অঞ্চলে কী হয়েছিল, অগভীর সমুদ্র ছিল, সেখানে পাললিক শিলার স্তর গঠন করে। পাললিক শিলার স্তরগুলো পরবর্তীকালে দুটো পাতের মুখোমুখি সংঘর্ষের জন্য কী হয়, ভাঁজ খেয়ে হিমালয় তোমার ভঙ্গিল পর্বত গঠন করছে। এই ভঙ্গিল পর্বত গঠন করছে, তার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, এই যে মহাসাগরীয় পাতটা যেটা নিচে দিকে গেল, সেই নিচে দিকে যাওয়ার জন্য কী হচ্ছে না, সেটা গলতে শুরু করে, এবং গলতে শুরু করার জন্য কী হচ্ছে, এই অঞ্চলে তোমার আগ্নেয় অগ্নুৎপাত ঘটায়, এবং কীভাবে ঘটায় সেটা ছবিতেই স্পষ্টভাবে দেখানো আছে। ঠিক আছে, এরপরে দেখো যে কিছু কিছু যে কথাগুলো বললাম, এই যে অগভীর সমুদ্র, এই অগভীর সমুদ্রটাকে বলা হয় মহীখাত বা জিওক্লাইন বা জিওসিনক্লাইন। জিওক্লাইন এবং জিওসিনক্লাইন টার্মটা একই। মহীখাতটা কি না, দুটো ভূমিভাগের মধ্যবর্তী দুটো ভূমিভাগের মধ্যবর্তী যে নিচু লম্বাটে ধরনের যে স্থানটা, অগভীর স্থান, যেখানে পাললিক শিলা গভীর তোমার পাললিক শিলার স্তর থাকবে, তখন তাকে বলা হচ্ছে মহীখাত। এটা ছবিতেই বুঝতে পারছো যে এটা ছিল, এটা যত এবং কাছে চলে আসে তখন সেটা পর্বত গঠন করে। ঠিক আছে, একে বলা হচ্ছে মহীখাত। 2 নম্বর হচ্ছে কি, এরপরে কি আসছে, শিবন রেখা। শিবন রেখা কি না, দুই মহাদেশের যে পাতটা তৈরি হলো, আমরা আগের ছবিটাতে যদি যাই, ধরো এখানে যে একটা পাত, এ একটা পাত, এ একটা পাত, এই দুটো পাতের এই দুটো পাতের মধ্যবর্তী কী হয়েছে না, যে অগভীর সমুদ্র ছিল সেখানে পলিস্তর জমা পড়ে যখন এটা মুখোমুখি সংঘর্ষ হলো, সেই সংঘর্ষ হওয়ার জন্য এই পাললিক শিলাটা কিন্তু ভাঁজ খেয়ে এই যে এটা পর্বত গঠনটা করছে, এবং এর ল্যান্ডমাসটার কিছু অংশ কী হচ্ছে না, এর নিচের দিকে প্রবেশ করার জন্য কী হচ্ছে না, একটা পুরোপুরি স্পষ্ট যে রেখা তৈরি করছে, এই স্পষ্ট রেখাটাকেই বলা হচ্ছে শিবন রেখা বা সিউচার লাইন বা সিউচার জোন মানে পুরো অঞ্চল জুড়ে থাকছে বলে সেটাকে সিউচার জোন বলা হচ্ছে। এরপর আসছি বেনি অফ জোনটা দেখো, এখানে মহাদেশীয় এবং মহাসাগরীয় শৈলশিলা, মহাদেশীয় এবং মহাসাগরীয় যে পাতে, তার ক্ষেত্রে দেখা যায় যখন মহাদেশীয় পাতটা মহাসাগরীয় পাতের ওপরে চলে যায়, এবং সেই যে অ্যাঙ্গেল বরাবর এই পাতটা আসে তাকে বলা হচ্ছে বেনি অফ জোন। এইটাকে বলা হচ্ছে বেনি অফ জোন। তাহলে বেনি অফ জোনে অবশ্যই কী হয় না, মহাসাগরীয় পাতটা গলতে শুরু করে এবং মহাদেশীয় পাতের ওপরে এখানে তোমার আগ্নেয় অগ্নুৎপাত ঘটায়। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।